লাগছে আমার। হঠাৎ কানে কারোর শক্ত হাতের টান অনুভব করলো নমিতা। কানের দুল যেন কানের লতি ছিঁড়ে বেরিয়ে আসবে। ব্যথা অনুভব হওয়ার মৃদু চিৎকার করলো। অজান্তেই তার হাতটা চলে গেল সেই শক্ত হাতের উপরে। চেষ্টা করছে কানের উপরে থাকা হাতটা সরাতে। ব্যথাতুর চোখ দুটো যখন আগ্রহ নিয়ে পেছন ফিরল, তখনই অগ্নিমুখের ন্যায় লাল টুকটুকে ক্ষিপ্র দৃষ্টির পুরুষটাকে দেখে হিম হয়ে গেল। ধরফর করে উঠল নৌমিকার বুক। হঠাৎই ব্যথাতুর ভাবটা চট করে বাতাসে মিলিয়ে গেল। চমকে উঠে ছিটকে সরে 2 কদম দূরে রেখে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল। গোলাপি বর্ণের চিকন ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেল। সে ভেবেছিল তার বান্ধবী হবে হয়তো। লোকটার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তাকে, তার আগে থামিয়ে দিল। ওই শক্ত হাতের কনুই চেপে ধরে টানতে টানতে পার্কের গেট ক্রস করে গাড়ির দরজা খুলে সামনে দাঁড় করালো। লোকটি গমগমে স্বরে বলল, জলদি উঠে বস। চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করছে নৌমিতা তরফদার নিমো। কিয়ৎক্ষণ পর বাঁধন থেকে মুক্ত হলে রাগ দেখিয়ে প্রশ্ন ছড়ে, এসব কি কুশন ভাই? পাবলিক প্লেসে এমন বিহেভ কেন করছেন? চলতি পা দুটো থেমে গেল। উল্টো ঘুরে বড় কদমে মুখোমুখি দাঁড়িয়ে অপ্রকৃতিস্থ মেজাজে বলল, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করে জোকার শাস্তি চাচ্ছি না। গাড়িতে বস, কুইক। ভরকে গেল নৌমিতা। অস্বাভাবিক মেজাজ দেখে তর্ক করার মতো দুঃসাহস আর দেখালো না নৌমিতা। এদিকে সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বসে পড়ল গাড়িতে। বসার সাথে সাথেই কুষাণ কর্কশ কণ্ঠে বলল, শাড়ি পরে পার্কে কেন এসছিস? পেট থেকে ছেলেদের মাথা নষ্ট করার জন্য? এসব করার জন্য অজুহাত দেখিয়ে ঢাকায় এসছিস? আমারই বাসায় থেকে এসব নোংরামি করবি আর আমি সেগুলো টলারেট করবো? ভাবলি কি করে? স্টুপিড। কালকের মধ্যে গ্রামে পাঠাবো তোকে। যদি নিজের ভালো চাস তো তাহলে আর একটা প্রশ্ন করবি না। ঘাবড়ে গেল নৌমিতা। ভয়টা গ্রামে পাঠাবে এই জায়গায় নয়, ভয়টা হচ্ছে অন্য জায়গায়। চুপচাপ বসে রইল সে। কুষাণ আর 1 সেকেন্ডও দেরি করলো না। রিভার্স গিয়ারে হাত রেখে স্টার্ট দিল গাড়িটা। নৌমিতা এখনো আতঙ্কেই রয়েছে। কখন যে শাড়িটা সরে গিয়েছিল বুঝতেই পারেনি ও। সে তো পার্কের এক কিনারায় দাঁড়িয়েছিল, কে আর দেখবে তাকে। ভুল হয়েছে, একটা মাস্ক সাথে আনার দরকার ছিল তার। 20 মিনিটের রাস্তা যেন হাওয়ার বেগে 10 মিনিটে অতিক্রম করে ফেলেছে কুষাণ। নমিতা দ্রুত বুকে গাড়ি থেকে নামলো। মনে মনেই আওড়ালো, শুক্রিয়া শুক্রিয়া, গাড়ি সহ আমি যে সহি সালামতে বেঁচে ফিরেছি এই তো অনেক। ভীতু ভীতু মুখাবে চোরা চোখে কুষাণের পেছন পেছন যাচ্ছে। লিফটে উঠে পড়ল কুষাণ। মুখে হাসি ছিটে ফোটাও নেই। নমিতা যেই না পা বাড়াবে অমনি আদেশের সুরে কঠিন গলায় কুষাণ বলে ওঠে, ওখানে দাঁড়া। তোর সঙ্গে একই লিফটে ওঠার কোনো রুচি নেই আমার। নমিতা হতভাগ হতবুদ্ধি পাটা সরিয়ে আনলো। লিফটের দরজা তখনই বন্ধ হয়ে গেল। তাকে রেখেই চলে গেছে কুষাণ। কোমরে হাত দিয়ে কলা পাতা রঙের শাড়িটা উঁচু করে ধরে বোকা বোকা গলায় বলল, তাহলে আমি কি দিয়ে যাব? সিঁড়ি দিয়ে এই শাড়ি পরে আদৌ 5 তলা পৌঁছানো কি সম্ভব? এই কুষাণ তরফদার এত ভাব দেখায় কেমন করে? অসভ্য ইঁদুর জাদ্রেল মার্কা লোক একটা। আমার সঙ্গে এক লিফটে যেতে পারবি না তাহলে এক গাড়িতে আসলি কেন? নিয়ে আসারই বা কি দরকার ছিল? ঢং দেখে বাঁচি না যত সব। 8 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 5 তলার ফ্ল্যাটে থাকা নৌমিতার চাচা হানিফ তরফদার। গ্রাম থেকে বেড়াতে এসেছে নৌমিতা তরফদার। চাচা চাকরির সূত্রে এখানে সপরিবারেই থাকেন। উপলক্ষ ছাড়া গ্রামে তেমন যাতায়াত নেই তাদের। জেদ চেপে 2 তলা অবধি বিনা ঝামেলায় উঠতে সক্ষম হলো নৌমিতা। শাড়ি এখনো এলোমেলো হয়ে যায়নি, সেটা দেখে মনে মনে একরাশ আনন্দ প্রকাশ করলো। আনমনে হাঁটার দরুন হঠাৎই হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। আকস্মাৎ শাড়িতে পা আটকে পড়ে যাওয়ায় ব্যথা পেয়েছে ভীষণ। নাক মুখ কুঁচকে শাড়ি সামলে ওঠার চেষ্টা করছে। অমনি 2 তলার এক ভাড়াটিয়া ফেক করে হেসে দিল। মুখ তুলে তাকালো নৌমিতা। মেয়েটা সম্ভবত তার বড় হবে। মেয়েটা আবার হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার উপক্রম। রাগে লজ্জায় দৃষ্টি নিচের দিকে রেখে উঠে দাঁড়ালো নৌমিতা। গ্রাম হলে নিশ্চিত ঝগড়া বাঁধিয়ে কিছু কড়া কথা শুনিয়ে দিত, কিন্তু এখানে এমনটা করলে তার চাচার ইমেজ নষ্ট হবে। তাই ঠোঁট ফুলিয়ে দ্রুত লিফটে উঠে পড়ল। চিৎকার করে কেঁদে কেঁদে তার আব্বাজানের কাছে যেতে ইচ্ছে করছে। সব হয়েছে ওই লোকটার জন্য। তাদের বাসায় এসেছে বলে এত অপমান। এর জবাব একদিন সে ঠিকই দেবে। আজ না জানি এই হরিদাস পালের জন্য আর কি কি ঘটবে তার কপালে। কলিং বেলের ভিড়িকি আওয়াজ সহ্য করতে না পেরে দ্রুত দরজা খুলে দিল কাইফা। দরজার সামনে দাঁড়ানো নমিতার ভয়াল দুর্দশাজনিত অবস্থা দেখে হাঁ হয়ে গেল কাইফার মুখ। দরজাটা খুলতেই নমিতা চটপট ঢুকে পড়ল ঘরে।
কেঁদে কেটে চোখের কাজল লেপটে একাকার। কাইফা চশমাটা ঠেলে ঠুলে বিস্ময়ে বলল, নিমু আপু, তোমার এই অবস্থা কি করে হলো? শাড়ি অমন খোলা খোলা কেন? ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছে সরস্বী কিশোরী। যেতে যেতেই চোখে পড়ল কুষাণ রুম থেকে বেরিয়ে তাকেই দেখছে আর মিটিমিটি হাসছে। পা দুটো অল্প সময়ের জন্য থামিয়ে কাইফার উদ্দেশ্যে বলল, রাস্তায় পাগলা কুকুরের ধাওয়া খেয়েছি তো তাই এমন হয়েছে। কথা শেষে এক দণ্ডও দাঁড়ালো না, কারণ দাঁড়ালেই হয়তো ওই তীক্ষ্ণ ধারালো চোখের চাহনিতে ভস্ম হয়ে যেত। ধারালো চোয়াল মুঠো করে দাঁত মিটিয়ে দাঁড়িয়ে আছে কুষাণ। চেঁচিয়েই বলে ওঠে, আম্মু, খেতে পেয়েছে, ভাত দাও। রুমে ঢুকে দরজা আটকে ফ্রেশ হয়ে নিল নমিতা। একটা কালো রঙের থ্রি পিস পরেছে। দরজাটা খোলার সাথে সাথেই 2 বাটি নুডলস নিয়ে হাজির হলো কাইফা। শ্যামবর্ণের মেয়ে কাইফা এবার ক্লাস 8-এ পড়ে। চশমাটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। নমিতার মুখ এখনো গুমোট অন্ধকারে ছেয়ে আছে। কাইফা আঁটোসাঁটো বেঁধে বিছানায় বসে কৌতূহলপূর্ণ গলায় জিজ্ঞেস করলো, আপু, তোমার বয়ফ্রেন্ড কখন এসেছিল? কি কি কথা বললে? কেমন দেখতে তোমার? কথার মাঝখানে দাড়ি বসিয়ে দিল নমিতা। মন খারাপ হয়ে গেল কাইফার, কিন্তু এতটুকু আন্দাজ করতে পারলো কোনো না কোনো গোলমাল নিশ্চিত আছে। তাই আবারও কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপু, তোমাদের কি দেখা হয়নি? এবার আর মুখ গোমরা করে থাকতে পারল না নমিতা। বোনকে এসে জড়িয়ে ধরে একটু কাঁদলো। কাঁদতে কাঁদতেই বলল, আমায় এখন কোনো প্রশ্ন করিস না, একটু কাঁদতে দে। আমি রাগ কন্ট্রোল করতে পারছি না রে বোন। নমিতা তার রাগকে কখনো কন্ট্রোল করতে পারে না, আর সেই রাগের বহিঃপ্রকাশ হয়তো কখনো ভাঙচুর হয়ে মিটে, নয়তো কেঁদে। কিছুক্ষণ পর শান্ত হয়ে বলল, দেখা হয়নি রে বোন, কি করে হবে? সানিয়ার সাথে কথা বলে তাকে বিদায় দিয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও এখনো আসছে না দেখে কল দিতে যাব, অমনি তোর বিটকেল ভাইটা এসে হাজির। এতটুকু বলেই থামলো ও। অপমানের কথাটা মনে হতেই বেলুনের মতো চুপসে গেল। ফোনটা হাতে নিল সে। ডাটা কালেক্ট করে অনলাইনে ঢুকতে ঢুকতে কাইফার আবারও প্রশ্ন। তুমি আমার ভাইকে বিটকেল বলো কেন আপু? এক হাতে ফোন ঘাটছে, অন্য হাতে নুডলসটুকু খালি পেটে চালান করছে নমিতা। বিটকেলকে বিটকেল বলবো না তো কি কুমার বলবো? ওর একটা কটকটি মার্কার গার্লফ্রেন্ড আছে। তোর ভাই মাঝে মাঝে গ্রুপ ফটো আপলোড দেয়, আর সব ছবিতে ওই কটকটি বিদ্যমান। কিরণমালা দেখিসনি? ওই নাটকের কটকটি যে বয়ফ্রেন্ড ছিল বিটকেল, তোর ভাই ওইটাই। ঠিক করে হেসে দিল কাইফা। হাসি থামিয়ে আবারও জিজ্ঞেস করলো, ভাইয়া তোমাকে সাথে করে নিয়ে এলো? হুম। নুডলসের বাটি থেকে অল্প একটু নুডলস মুখে নিয়ে বোকাশোকা কণ্ঠে কাইফা আবারও বলল, ভাইয়ার সাথে গাড়ি দিয়ে এসেছো? তাহলে কুকুরের দৌড়ানি কখন খেলে? তোর বিটকেল ভাইয়ের সাথে থাকলে কি আমার কোনো শান্তি আছে? ও নিজেই তো একটা কাইফা, কাইফা, এক গ্লাস জুস দিয়ে যা। জোর গলায় চেঁচিয়ে কুষাণ ডাকলো কাইফাকে। এত জোরে চেঁচালো যে অন্যান্য ফ্ল্যাটের এই আওয়াজ অনায়াসেই পৌঁছে গেছে। কাইফা দ্রুত চলে গেল জোস বানাতে। বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। নৌমিতা অনলাইনে ঢুকে অপেক্ষা করছে কখন তার প্রাণপ্রিয় পুরুষটি তার মেসেজ সেন্ড করবে। নিশ্চয়ই অভিমান করেছো, দেখাটা হয়েও হলো না। সরি লিখে বিস্তারিত কারণ সহ ব্যাখ্যা করে ছোটখাটো একটা অনুচ্ছেদ রচনা সেন্ড করলো। সাথে সাথেই সিন করলো ছেলেটা। 3 মাসের সম্পর্ক তাদের। ছেলেটার আচার আচরণ কথাবার্তার শালীনতা মুগ্ধ করে মৌনতাকে। তাই তো অনলাইনে প্রেম করার মতো সাহস জুটিয়েছে মনে। বাড়ি থেকে বইমেলায় যাওয়ার বাহানা দিয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে। বইমেলায় গিয়ে পছন্দের লেখিকাদের সঙ্গে সাক্ষাৎ করাটাও ওর বহুদিনের ইচ্ছে। বলতে গেলে দুটো কারণেই তার এই ব্যস্ত নগরীতে পা রাখা। ওপাশ থেকে রিপ্লাই এলো, মাস্ক লাগিয়ে আসতে পারতে। আমি এসেছিলাম ঠিকই, কিন্তু তখন তোমাকে ওই ছেলেটা হাত ধরে টেনে টেনে নিয়ে আসছিল, তাই আর সামনের পথ বাড়ায়নি। কাজিন সবারই থাকে, তাই বলে সবার সামনেই হাত ধরে টেনে নিয়ে আসাটা মোটেও স্বাভাবিক ঠেকছে না। চোখে জল চলে এলো নৌমিতার। নিশ্চিত ভুল বুঝেছে তাকে। বুঝবে নাই বা কেন? এমন হলে তো ভুল বুঝারই কথা। মনে মনে অসংখ্য কটু শব্দে রাগ ঝাড়ল কুষাণের উপরে। তারপর 6টা কান্নার ইমোজি সেন্ড করে আবারও ক্ষমা চাইল। গড়ল বোধহয় ছেলেটার মন। কয়েক কথা কাটাকাটি হবার পর ছেলেটার তরফ থেকে রিপ্লাই এলো, কাল বইমেলায় অন্নধারা প্যাভিলিয়নের সামনেই দাঁড়িয়ে থেকো, আমি আসবো নিমাই। তোমাকে দূর থেকে হলেও এক নজর দেখতে আসবো। আজকের মতো অফলাইন যাচ্ছি, কাল স্টুডেন্টদের পরীক্ষা আছে, প্রশ্ন রেডি করতে হবে। ভালোবাসা নিমাই। দুটো লাভ ইমোজি যুক্ত করে চলে গেল।
সে ভালোবাসে নমিতাকে নিমাই বলে ডাকে। এতক্ষণে যখন বুকের উপর থেকে বোঝাটা নেমেছে তার, নমিতা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে, আর তার ভালোবাসার মানুষটি সে পড়ে অনার্স ফাইনাল ইয়ারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নমিতা। ফাঁকা ঘরেই একা একাই গান গাইতে আরম্ভ করলো। হুঁশ জ্ঞান যেন সব হারিয়ে ফেলেছে। তার গান গাওয়ার ভেতর হঠাৎ কেউ বলে উঠল, মশার কণ্ঠ এর চেয়ে সরলা মধুর, গলা তো নয় যেন ফাটা বাঁশ, আগেমের কথা বের হয় ঠাস ঠাস। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে কুষাণকে দেখেই সাপের ন্যায় ফুঁসে উঠল নমিতা। আগুন জ্বালিয়ে দিয়ে খুব স্বাভাবিক শান্ত ভঙ্গিতে কানে ব্লুটুথ খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল কুষাণ। ভাবটা এমন যে এখানে কিছুই ঘটেনি। ব্রাশ করা চুলগুলোতে আবারও হাত বোলালো। এদিকে ষোড়শীর হৃদয়ে অপমানের দাউ দাউ করে চলছে। রুষ্ট মেজাজে আর কুষাণের সামনে পড়ল না নমিতা। ম্লান মুখে জানালার গ্রিলে হাত রেখে তাকিয়ে রইল দূরের আকাশে, যেখানে ঝলমলে তারারাও ছড়িয়ে আছে সারি বেঁধে। আজকের চাঁদটাও যেন কোথাও লুকিয়ে পড়েছে। মাঝে সাঝে চাঁদের এক চিলতির সাদা অংশের দেখা মিলছে যেন। নমিতার অভিমানী মন ভাবছে, একের পর এক অপমানিত হতে হচ্ছে এখানে আসার পর থেকে। তবু ওই কাঠখোট্টা স্বভাবের লোকের থেকে তাদের বাসায় এসেছি বলে যা নয় তাই বলবে আমায়। খোটাও শোনালো তখন গ্রামে পাঠিয়ে দিবে। মনে হয় ঢাকা শহরে তাদের ফ্ল্যাট ছাড়া আমার বোধহয় আর থাকার জায়গা নেই। আরে আমি কি মানুষ নই? এর জন্যে আজ ওর সাথে দেখাটাও হলো না। হয়তো ভুল বুঝেছে আমায়। সব দোষ এই বদখত লোকের। ইট পাথরে আবদ্ধ শহরে জীবনযাপন করে বলে নিজেকে বিশাল বড় মনে করে। খ্যাত একটা যত্ত সব। ভাবনার সুতোয় ছেদ পড়ল কাইফার হাঁক ডাকে। আপু, খাবে না? দৃষ্টি তখনও আকাশে নিবদ্ধ। নির্বিকার গলায় শুধালো, না, খিদে নেই। কি বলছো, খিদে নেই? কখন কি খেলে যে খিদে থাকবে না? বিড়বিড় করে বলল নমিতা। তোর বিটকেল ভাইয়ের সামনাসামনি হওয়ার থেকে একবেলা না খেয়ে থাকা ভালো। কাইফা ঠিক শুনতে পারল না পুরো কথাটা। এতটুকু শুনতে পেরেছে যে তার ভাইকে আবারও বিটকেল বলে সম্বোধন করা হয়েছে। নিঃসংকোচে আবারও কথাটা শুনতে চাইল। কি বলে আপু? শুনতে পাইনি, আবার বলো। কিছু না। যেটুকি এসে পড়েছে। হ্যাঁ, আব্বুই তো খুঁজছে তোমাকে। আব্বু তোমার পছন্দের হাঁসের মাংস আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে। আর কিছু শুনতে চাই না। চলো তো, চলো। ব্যস্ত পায়ে নৌমিতার হাত ধরে টানতে টানতেই খাবার টেবিলের সামনে এসে থামল কাইফা। হানিফ তরফদারকে খাবার নিয়ে বসে থাকতে দেখে একগাল মিষ্টি হাসি উপহার দিল নৌমিতা। হানিফ তরফদার পাশে থাকা চেয়ারটা ধরে বললেন, আয় মা, বস এখানে। নির্দ্বিধায় বসে পড়ল নৌমিতা। মাহমুদা বেগম প্লেটে খাবার বেড়ে দিতে দিতে এক পলক নৌমিতার মুখের দিকে তাকালেন, বললেন, আমি কি কিছু বলেছি তোকে? মন খারাপ করে আছিস কেন রে নিমো? এই ভালো মানুষ দুজনের সামনে তাদের গুণধর ছেলের কথা কি করে বলবে? তাছাড়া তাদের ছেলেই বা ছাড় দিবে মনে হয়। পাশের রুমেই আছে হতচ্ছাড়াটা। কিছু শুনলেই হয়তো সেকেন্ড কয়েকের মাঝেই হমড়ি তমড়ি করে এসে উল্টো তার বদনাম শুরু করবে। তাই অকপটে মিথ্যার আশ্রয় নিল। না জেঠিমা, তুমি আবার কি বলবে? এমনিই আমার ভালো লাগছিল না। হঠাৎ করে বাড়ি থেকে দূরে কোথাও থাকছি তো, তাই কিছু ভালো লাগছে না। আমাদের বাসায় কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন এই ফ্ল্যাটেই ভাড়া থাকতে হবে। নতুন বাড়িতে ওঠার পর তখন আবার আসিস। একদম নিজের বাড়ি মনে করে থাকবি, বুঝলি? আচ্ছা। অমনি কারোর পায়ের আওয়াজেই সতর্ক হলো নমিতা। তার সোজাসুজি কাঠের চেয়ারটিতে বসে পড়ল কুষাণ। নমিতা দৃষ্টি নত করে এক মনে খেয়েই চলেছে। গ্রামে থেকে অভ্যস্ত, তাই শহরে থাকতে কষ্ট হচ্ছে। কুষাণের মুখ থেকে উচ্চারিত বাক্যটা শ্রবণ হতেই প্লেটে হাত থেমে গেল নমিতার। শুকো খোঁজা অনুভব করলো যেন গ্রামকে নিয়ে আবার নিন্দা করছে। ছোট থেকে এই একজন লোক যে কখনো নমিতার সাথে ভালো আচরণ করেনি। দেখা হয় না খুব একটা, কিন্তু যখন হয় প্রয়োজন ব্যতীত কথা বলে না। মাঝে মাঝে দু একটা খোঁচাখুচিও চলে। 3 বছর পর দেখা হলো কাল, তবুও আগের স্বভাবটা চলে যায়নি। সবাই কম বেশি গ্রামে গিয়েছে এর মাঝে, কিন্তু কুষাণ যায়নি। পড়াশোনার অজুহাত দেখিয়ে শহরেই রয়ে গেছে। উপস্থিত সকলেই কথাটাকে স্বাভাবিকভাবে নিয়েই সহমত পোষণ করেছে। এর মাঝে যদি সে প্রতিবাদ জানায়, উল্টো নিজেই ভুল প্রমাণিত হবে। কুষাণ এমন একটা ভাব করছে যেন সে কিছুই করেনি। খুবই ভালো মানুষ। মানুষকে কি করে অপমান করতে হয় সেটা সে জানেই না। অবুঝ শিশু, নাদান বাচ্চা। অথচ ঠিকই অপমানটা করে বসলো। চুপচাপ গিলে নিল গলায় আটকে থাকা কথাটা। হানিফ তরফদার জিজ্ঞেস করলেন বাড়ির বিষয়ে, বড় থেকে ছোট খুঁটিনাটি সকল বিষয়, আত্মীয়দের ব্যাপারে। সেসব কথাগুলো জবাব দিচ্ছে নিচু স্বরে। নমিতা এসেছে গতকাল বিকেলে।
হানিফ তরুদার ব্যস্ত থাকায় তেমন একটা কথা হয়ে ওঠেনি, তাই এই ফাঁকেই জেনে নিচ্ছেন। ঘড়ির কাঁটা 10টার ঘর অতিক্রম করে 11টার ঘরে পৌঁছাবে প্রায়। তেজি সূর্যের তীক্ষ্ণ আলোকরশ্মির উত্তাপে শরীর বেয়ে ছুটছে ঘাম। কাইফা তার মায়ের আলমারি থেকে বেছে বেছে নীল রঙের একটি শাড়ি নিয়ে এসেছে। আজ সে শাড়ি পরবে ভাবতেই খুশিতে ঝলমল করছে মুখশ্রী। তার মুখে দাঁড়িয়ে দেখে নমিতা জলপাই রঙের 3 পিস পরে রেডি হচ্ছে। কাইফা অবাক হয়ে বলল, আপু, তুমি শাড়ি পরবে না? তুমি না বলেছিলে শাড়ি পরে আমরা বইমেলায় যাব? তাহলে 3 পিস পরছো কেন? নমিতা চুলে দ্রুত চিরুনি চালাতে চালাতে বলল, শাড়ি আমি সামলাতে পারি না, মেলায় গিয়ে যদি খুলে যায় আমার মান সম্মানে কালাভুনা হয়ে যাবে, তাই 3 পিস পরেছি। চাইলে তুইও পরতে পারিস, নয়তো জেঠিকে বল শাড়ি পরিয়ে দিতে। কাইফা মন খারাপ করে বলল, না থাক, আমিও সামলাতে পারি না, 3 পিসই পরবো। চুপচাপ পা ফেলে শাড়িটা জায়গা মতো রেখে আসলো। অথচ নমিতার শাড়ি না পরার কারণ অন্যটা। কাল শাড়ি পরে যা হেনস্থ হয়েছে তার মধ্যে আজ আর সেই দুঃসাহসটি দেখালো না। নমিতা আর কাইফা বাসার নিচে এসে দাঁড়ালো। কুষাণের পরনে শুভ্র রঙের শার্ট ইন করা, স্লিভ গোটানো কোনোই পর্যন্ত, যার ফলে উদ্ভাসিত হচ্ছে শক্তপোস্ত বাহুর স্পষ্ট রগগুলো। হালকা বাতাসে জেল দেওয়া ছোট ছোট চোরগুলো সামান্য নড়ছে, তবুও ওর চওড়া কপালের ওপরে শক্তপোক্ত ভাস্কর্যের মতো স্থির। চোখে কালো সানগ্লাস পরেছে সে, ঠোঁটে অদৃশ্য এক দাম্ভিক হাসি এঁটে আছে। আশেপাশে কারোর উপস্থিতি আছে কি নেই সম্পূর্ণ উপেক্ষা করে নিজ মর্জি মতো হেঁটে তার বাইকে বসে পড়ল। তৎক্ষণাৎ হানিফ তরফদার হাঁক ছাড়লেন। কুষাণ, তড়িঘড়ি করে সানগ্লাসটা খুলে হাতে করে ধরে রাখলো কুষাণ। নম্র স্বরেই বলল, জি আপু। হানিফ তরফদার ফর্মাল ড্রেস আপে হাতে থাকা ঘড়িটা একবার দেখে নিলেন। ব্যস্ত পায়ে শুভ্র গাড়িটার কাছে যেতে যেতে আদেশস্বরূপ বলে গেলেন, কাইফা আর নিমুকে বইমেলায় ড্রপ করে দিয়ে এসো। আমি তাদের ড্রপ করে দিতাম, কিন্তু আমার দেরি হয়ে যাবে, ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবো না। গুরুত্বপূর্ণ মিটিং আছে একটু পরে, তাই তুমি এখন তাদের বইমেলায় রেখে যেখানে খুশি যেও। কাইফা আর নমিতার উদ্দেশ্যেই বললেন, কুসুনের সাথেই চলে যা, বেশি দেরি করিস না, জলদি ফিরে আসিস। দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ নিয়ে নমিতা তাকালো কুষাণের দিকে। হরিণী দীঘল আঁকি দুটোর ভাষাতেই বলে দিচ্ছে এই অহংকারী লোকের বাইকে চড়ে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। বিড়বিড় করে আওড়ালো, এমন একটা ভাব নিচ্ছে যেন সেই ফিল্মের হিরো বিটকেল চন্দ্র কোথাকার। ভ্রু দুটো সামান্য কুঁচকে অগত্যা না পেরে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। হিজাবে আলতো হাত বুলিয়ে ঠিক করে নিচ্ছে, ওনারা একপাশে ঝুলনো। কুষাণ নির্লিপ্ত ভঙ্গিতে দুপায়ে মাটিতে ভর দিয়ে বাইকে বসে আছে। এই রে আপু, আমার পার্সটাই আনিনি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। কাইফা কথাটা বলেই যাওয়া শুরু করলো। তার একটা অভ্যাস আছে, কোথাও যাওয়ার সময় বেশি এক্সাইটেড হয়ে গেলে গুরুত্বপূর্ণ কিছু রেখে চলে যায়। কয়েকদিন কিছু দূর যাওয়ার পর মনে পড়ে সে এটা আনেনি। এবারও তাই হলো। নমিতা আরও যেন বিরক্ত হলো। ব্ল্যাক সানগ্লাসটা এখনো হাতে ধরে রাখা কুষাণের। বাইকের দিকে তাকিয়ে আনমনেই বলল, নাইট ফিউরি, প্রিপেয়ার ইয়োরসেলফ। তোকে আজ মিনি সাইজের একটা হাতি বহন করতে হবে রে। তোর জন্য খুব খারাপ লাগছে, কিন্তু তোর মনেই বাজ নিরুপায়। প্লিজ একটু মানিয়ে নিস, কোনো রকম তিরিং করিস না। স্পষ্টত গলায় সোজা সাপটা অপমান সূচক কাণ্ডটা ঘটিয়ে হিরোদের স্টাইলে চোখে সানগ্লাসটা পরে নিল কুষাণ। সে এখনো আগের মতোই নির্বিকার। নাইট ফিউরি তার বাইকের নিকনেম। নমিতা রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে কুষাণের পানে। কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেলল। না, রাগটা আর সামলানো যাচ্ছে না। খোঁচাটা যে তার দিকে ইঙ্গিত করেই করেছে সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। অন্য কিছু পেল না, তাকে সোজা মিনি সাইজের হাতির সাথে তুলনা করলো। একটু এগিয়ে মুখোমুখি দাঁড়ালো সে, তবে মাঝখানে দূরত্ব রয়েছে বেশ অনেকটাই। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, কে হাতি? আমাকে দেখে মিনি সাইজের হাতি মনে হয়? রিয়েলি? বাইকের চাবিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতেই বলল, তোর দিকে তাকিয়েছে কে? তার চেয়ে বড় কথা, তোর সঙ্গে কথা কখন বললাম? একদম নাটক করবে না। সরাসরি বলার সাহস নেই, তাই তো আলগা খোঁচা দিচ্ছ। কোন অ্যাঙ্গেলে আমাকে হাতি মনে হয় তোমার? এখনই জবাব চাই, কোনো হেয়ালি করবে না। কণ্ঠে ক্রোধের সঙ্গে তীব্র তাগিদ। হোয়াট দ্য হেল? তোর কি মনে হয় আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য? আর আমি এখন কোনো কথা বলতে পারবো না? তোর পারমিশন নেওয়া লাগবে? আমার মুখ, আমার বাইক, যা ইচ্ছে বলবো। তাতে কারো ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটা আমার দেখার বিষয় না। বড়দের সঙ্গে তর্ক করিস? বেয়াদব একটা আসছে অজপরা গায়ের প্রেসিডেন্ট। কটাক্ষের স্বরে বলল কথাটা। প্রথমে ধমকের স্বরে ভয়ে কেঁপে উঠলেও
শেষে উচ্চারিত কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো যেন। সাপের মতো ফুঁসে উঠল নমিতা। অপমানে অবজ্ঞায় রাগে মাথা ফেটে যাবার উপক্রম। এখনই ইচ্ছে হচ্ছে এ বাসা থেকে চলে যেতে। পরিবারের ছোট মেয়েও আপন মানুষ ব্যতীত কেউ অপমান করলে পাল্টা জবাবের তীক্ষ্ণতায় আর দ্বিতীয়বার তাকে কটু বাক্য শোনানোর সাহস করে না কেউ। মাঝে মধ্যেই কেউ যদি তার পরিবারকে কটাক্ষ করে কিছু বলে, তার জবাব দিতেও সে পিছু পা হয় না। কাইফা ইতোমধ্যেই চলে এসেছে। অপমানে ম্লান হয়ে আসলো মুখ, তবুও তাচ্ছিল্য করে হাসলো নমিতা। বারবার চোখ পিটপিট করে পানিটুকু আর নিচে নামতে দিল না। চোখে ঠোঁটের হাসির রেখা ফোটালো। শান্ত মেজাজে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি যদি মিনি সাইজের হাতি হই, তুমি মাস্কি সাইজের অস্ট্রেলিয়ান কাউ। আর কিছু বলল না। এক সেকেন্ড পরিমাণ সময়ও ব্যয় করলো না ওখানে। উল্টো ঘুরে দ্রুত হাঁটা দিল। গেট পার হতে হতেই শুধু বলে গেল, কাইফা, তুই তোর ভাইয়ের সঙ্গে চলে যা, আমার কাজ আছে। একগুয়ে মেয়েটা সত্যি সত্যি আর দাঁড়ালো না। কুষাণের এতে কোনো বিশেষ ভাবান্তর চোখে মুখে ফোটেনি, বরঞ্চ শেষের কথা বলা কথাটুকুর জন্য কপালের রগ ফুলে উঠেছে। আর এক দণ্ড দাঁড়িয়ে থাকলে হয়তো গালের উপর দিয়ে টর্নেডো যেত নিশ্চিত। নমিতা জেদ ধরা রিকশায় উঠে বসলো। ওইদিকে কাইফা এখনো বুঝে উঠতে পারছে না এতটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। বোকা বোকা চাহনি একবার তার ভাইয়ের উপরে তো একবার আপুর উপরে। পেছন থেকে ডেকে চলেছে, কিন্তু তার ডাকে কি নমিতা এখন সাড়া দেবে? দেবে না। কাইফা উঠে বসলো তার ভাইয়ের বাইকে। বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে নমিতা। অনেক লেখক লেখিকারা এসেছে। নবীন পুরাতন অসংখ্য লেখক লেখিকাও পাঠক পাঠিকাদের দেখা মিলছে এখানে। এক একটা বই হাতে নিয়ে ছবি তুলছে কাইফা। কাইফা তোলার পর নমিতাও তুলছে। একটু পর পর এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছে কাউকে। অপেক্ষা করছে সেই প্রিয় মানুষটির। বইপ্রেমীদের বই দেখলেই মন ভালো হয়ে যায়। হাতে পেলে তো খুশির জোয়ারে ভাসে। অনেকের সঙ্গে গল্পগুজব করলো, খাওয়া দাওয়া করলো। কাইফাকে নিয়ে বেশ ভালোই ঘোরাফেরা করলো সে। লেখকের অটোগ্রাফ সহ মাত্র 2টো বই কিনেছে আজ। সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে না যাওয়া অবধি আবারও আসবে। বিকেল 4:30 বেজে গিয়েছে। এদিকে মাহমুদা বেগম কল করেই যাচ্ছেন, এখনো বাসায় ফিরছে না কেন? এত দেরি করছে কিসের জন্য? বাসার পাশেই নাকি কয়েকদিন আগে একটা মেয়েকে অপহরণ করা হয়েছে, তাই ওনার ভয় পাওয়াটা স্বাভাবিক। আপু, চলো বাসায় চলে যাই। আম্মু বারবার ফোন করছে, আরো দেরি করে বকবে। ভাইয়া আর আব্বু জানলে আমাদের খবর আছে। আর একটু ওয়েট কর বোন, প্লিজ 5 মিনিট। বলেই ফোনটা হাতে নিল। নিশ্চিন্ত মুখায়বে কল ঢুকলো সেই মানুষটার নাম্বারে। ফোন সুইচ স্টপ বলছে। কাইফা অস্থির হয়ে গেছে বাসায় চলে যাবে। হঠাৎ একটা প্রশ্ন এলো মনে, সঙ্গে সঙ্গে করে বসলো প্রশ্নটা। আপু, তোমার বয়ফ্রেন্ডের নামটা যেন কি? নমিতা বলল। শাফিন আলম। কাইফা বলল। ও, অবশেষে আর ধৈর্য ধরে রাখতে পারল না নমিতা। এবার সত্যি তার প্রচুর রাগ হচ্ছে। আজ সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবে। এতটা কষ্ট পেয়েছে দুদিনের করা ব্যবহারে, সে আর নিতে পারছে না। মাথা ব্যথা এবার আর সহ্য করা যাচ্ছে না। কাইফার হাত ধরেই চলে গেল। এখনো কোনো রিক্সা পায়নি। রাগের তো পেয়ে কাইফাকে বলছে, আমার ইমোশন নিয়ে হাডুডু খেলার সাহস এই শাফিন টাফিনকে কে দিয়েছে? তারপর এত কিছু না ভেবেই চশমাটা ঠিক করতে করতেই বলল। কে দেবে আবার? তুমি তো দিলে। চোখ গরম করে তাকালো নমিতা। কাইফা এই মুহূর্তে এমন কথা কি মানা যায়? সব জায়গায় উচিত কথা মানায় না। অমনি নমিতার পায়ের কাছেই সে একটা বাইক থামলো। এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল নমিতা। অজান্তেই আস্তে করে চিৎকার দিয়ে বসলো। হেলমেটের আড়ালে কুশানের ক্লান্ত দুটি চোখ এদের এখনো মেলায় দেখে রেগে গেল। বলল, এখনো বাসায় যাসনি তোরা? আমতা আমতা করেই চলছে কাইফা। ভাইকে ভীষণ রকমের ভয় পায় সে। এখনো মাঝে মাঝে মার খেতে হয় তার। নমিতা কোনো কথা বলল না, তাকালো না পর্যন্ত। রোদের মাঝে দাঁড়াতে ইচ্ছে হলো না তার। নির্লিপ্ত ভঙ্গিতে কুশান বলে, উঠে বস, বাসায় গিয়ে শুনছি সব। কাইফার অনুরোধে বসতে রাজি হলো নমিতা। এখন এসব বিষয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে না। মন ডুবে আছে গভীর ভাবনায়, কিছু অজানাকে জানার কৌতূহলে। কিশোরী বয়সের আবেগে গা ভাসাচ্ছে। প্রথম প্রেমের বিরহ একটু আগেই কথার ঝুলি মেলে বসা মেয়েটাকে কাঁদিয়ে ছাড়ছে। ইগনোরের বিষয়টা খুব করে ভাবিয়ে তুলছে নমিতাকে। রাত 8টা বাজতে চলেছে। ব্যস্ত নগরী এখনো শান্ত হয়নি। তখন বাসায় এসে নমিতা ঘুমিয়েছিল, মাত্র সজাগ হলো। ঘুমো ঘুমো চোখে হাতড়ে ফোনটা নিতেই মেসেঞ্জার অ্যাপস টিপে ঢুকলো। এখনো কোনো মেসেজ আসেনি সেই শাফিন আলম অ্যাকাউন্ট থেকে। তার অনলাইন বান্ধবী সানিয়া
যার সাথে ওই দিন দেখা করলো সে একটা নোট দিয়েছে যেখানে ইংরেজিতে লেখা ছিল লাইফ ইজ ফুল অফ প্রবলেম। নমিতা সঙ্গে সঙ্গেই বার্তা পাঠালো। কি হয়েছে দোস্ত? সানিয়া বাংলিশ স্টাইল করে তার উত্তর দিল। সেই বার্তাটুকুর উচ্চারণ ছিল এমন। কয়টা শুনবি বল? হাগার প্রবলেম আর পারছি না রে বোন। সাথে দুটো কান্নার ইমোজি। সদ্য ঘুম থেকে উঠায় তেমন মাথা ঘামালো না নমিতা। যা পড়লো তাই বুঝে নিল। অস্থির হয়ে দ্রুত টাইপ করলো। বেশি বেশি করে ওর স্যালাইন খাবি, নয়তো শরীর দুর্বল হয়ে পড়বে। অবস্থা বেশি খারাপ হলে নিকটস্থ কোনো হসপিটালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়ে পড়। এসব রোগ নিয়ে বাসায় বসে থাকা ঠিক না। পরে একটু থেকে কি হয়ে যাবে বলা তো যায় না। দেরি করিস না, হসপিটালের নামটা বলে দিস, আমি কাল দেখে আসবো। হুম। তার মেসেজ দেখে সানিয়া রেগে গেল। বিচলিত হয়ে গেল নমিতা। কি রে, আবার কি হলো তোর? মজা করার একটা সময় আছে, আমার বিপদের সময় তুই এমন ফাজলামো করবি কখনো ভাবিনি। এবারের মেসেজটা বাংলায় লিখলো সানিয়া, আর নমিতার মেসেজগুলো সম্পূর্ণ বাংলায়। আরে তুই রাগ করছিস কেন? তুই কি লজ্জা পাচ্ছিস? আরে বন্ধুদের মাঝে এইসব কোনো ম্যাটার করে না, বুঝলি? আমি কিছুই মনে করিনি। আবারও সানিয়ার রেগে যাওয়ার প্রতিক্রিয়া দিল। নমিতা বুঝতে পারছে না সানিয়ার রাগের কারণ, তাই সেও মনে মনে কিছু কথা গুছিয়ে আবারও আঙ্গুলে চাপাচ্ছে ফোনের স্ক্রিনে। অমনি হঠাৎ লেখা ভাসলো চোখের সামনে। দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার। ব্লক করে দিয়েছে তাকে। আহাম্মক বনে গেল এক মুহূর্তের জন্য। সে তো ভালো পরামর্শই দিয়েছে, তাহলে রেগে গেল কেন? মেয়েটার মাথায় তার কি কেটে গেছে নাকি? হয়তো অসুস্থতায় অহেতুক রাগ হচ্ছে। এমনটা অনেকেই হয়ে থাকে, কিন্তু রেগে যাবার কারণটাই মাথায় আসছে না নমিতার। প্রিয় বন্ধু ব্লক করে দেওয়ায় কিঞ্চিত কষ্টও পাচ্ছে। অমনি কাইফার গলার আওয়াজ শোনা গেল। হাগ জরুরি তলব করছে। আপু, তোমার পার্সেল এসেছে, জলদি এসো। পার্সেল? ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফুটে উঠল নমিতার। সে তো কিছু অর্ডার করেনি। যতদূর মনে পড়ছে সে অনলাইন থেকে খুব একটা জিনিসও কেনে না। চিন্তিত বদনে ওড়নাটা গায়ে জড়িয়ে হাঁটা দিল। কাইফার সাথে এসে দাঁড়ালো নমিতা। ছেলেটা পার্সেলটি ধরিয়ে দিয়ে বলল, আপনি কি মৌমিতা? হ্যাঁ, আমি নমিতা। আপনার নামে একটি গিফট পার্সেল এসেছে। প্যাকেটটা এগিয়ে দিল নমিতার সামনে। নমিতা হাতে দিয়ে দেখে প্যাকেটটি বেশ বড় এবং ভারী। দ্বিধাগ্রস্ত গলায় বলে, পার্সেলটা কে পাঠিয়েছে? সেটা তো আমি বলতে পারবো না ম্যাম, আপনি জেনে নেবেন। বলেই ছেলেটি দ্রুত প্রস্থান করলো, যেন কেউ তাকে দৌড়ানি দিয়েছে। নমিতা প্যাকেটটি ঘরে নিয়ে যাচ্ছে। পেছন পেছনে আসছে কাইফা। কুষাণ সবেমাত্র কোকের ক্যানে একবার চুমুক দিয়েছে। অমনি নমিতার হাতে পার্সেলটা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নমিতা সেটা খেয়াল করেনি। রমিটাকে কোনো কিছু না ভেবেই একটা কাঁচি দিয়ে প্যাকেটটা খুলতে আরম্ভ দিল। প্যাকেটটা খুলে নমিতার চক্ষু চড়ক গাছ। কাইফাও চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অজান্তেই নমিতার মুখ ফসকে বেরোলো, আরে এই বইগুলো তো আমার উইশ লিস্টের। এতগুলো বই আর একটা শাড়ির কম্বো তোমাকে কে দিল আপু? নমিতা একটা একটা বই দেখতে দেখতে বলল, সেটা আমি কি করে জানবো? আমিও তো বুঝতে পারছি না রে। মোট 6টি বই ছিল পার্সেলের মধ্যে। সবার উপরে ছিল প্রেয়সীর হৃদয় ব্যাকুল। তার নিচে পরপর সাজানো ছিল আরও 5টি বই। রংমোহন, চিত্তচিরের চৈত্র মাস, অন্তর্বাসিনী, কাঠগোলাপ এবং নির্মোচন। চোখ দুটো মুহূর্তের মধ্যে বিস্ময় হয়ে গেল নমিতার। তারপরই উজ্জ্বল হাসিতে ভরে উঠল তার মুখ। নমিতা বলল, নির্মোচন আমার কাছে আগে থেকেই আছে, এটা তুই রেখে দিস। শাড়ির মোড়কটি খুলে ফেলল। একটা নীল রঙের শাড়ির সাথে কিছু জুয়েলারি। বইগুলোর পাশে রাখা ছিল দুটো চিরকুটও। উদ্বিগ্ন চিত্তে নমিতা একটা চিরকুট হাতে নিল। কাইফা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। চিরকুটটি খুলে পড়তে নেবে অমনি ছোঁ মেরে নিয়ে নিল কুষাণ। হা হয়ে তাকিয়ে আছে নমিতা। কাইফা আর নমিতা একে অপরের দিকে দৃষ্টিপাত করলো। চোখের ইশারায় বোঝালো আজ তারা ফেসে গেছে। ঠোঁট বাঁকিয়ে কুষাণ জোরে চিরকুট দুটো পড়া শুরু করলো। প্রিয় বসন্ত রানী, তোমার জন্য সামান্য কিছু উপহার। তুমি আমার বসন্তে ফোটা প্রথম ফুল, রোদে রাঙানো দুপুরের গন্ধ। তুমি আমার কাছে প্রভাতে শ্রবণ হওয়া কোকিলের সুর, যে সুর শুনলে হৃদয়ে বাজে তুমি নামক প্রেমের ছন্দ। প্রথম চিরকুটটি পড়ে ভ্রু কুঁচকে নমিতা আর কাইফার দিকে তাকালো কুষাণ। চোখ মুখ শক্ত করে রেখেছে। ধারালো চোয়াল মুষ্টিবদ্ধ হয়ে গেছে। চোখ বন্ধ করে মেজাজ ঠান্ডা করছে। এদিকে ভয়ে জড়সড় হয়ে বসে আছে কাইফা, কারণ তার কপালে আজ শনি আছে। নমিতা মার না খেলেও কাইফা ছাড় পাবে না। প্রথমে ঘাবড়ে গেলেও এখন নমিতার মুখে ভয়ের কোনো ছিটে ফোঁটাও লক্ষ্য করা গেল না। খুবই শান্ত আর স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। কুষাণকে রাখতে দেখে তার বেশ আনন্দ হলো।
প্রণোচ্ছল হেসে আগ্রহ প্রকাশ করলো। কুষাণ ভাই এবার ওই চিরকুটটাও পড়ো, দারুণ লিখেছে। যে লিখেছে সে নিশ্চয়ই খুব মেধাবী। কুষাণ তীক্ষ্ণ দৃষ্টিতে নমিতার হাস্যোজ্জ্বল মুখটা দেখে দ্বিতীয় চিরকুটের মোড়ক খুলল। এবার আর জোরে পড়ল না, নমিতার সামনেই ধরে বলল। এগুলো কে পাঠিয়েছে? নমিতা হাত বাড়িয়ে চিরকুটটা নিয়ে দেখে এটাতে লেখা আছে, আমি রয়েছে মিশে সকাল দুপুর সাজে, তোমার সকল অপরিচিত অনুভূতির ভাঁজে ভাঁজে। অগ্রিম শুভেচ্ছা রইল তোমার জন্মতিথিতে, 1 মার্চ। এটা পড়ে নমিতা নিজেই অবাক হয়ে গেল। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে এখনো। তবে কুষাণকে তার ভাবাবেগ বুঝতে দিল না। নমিতা আজ করতে পেরেছে এসব সাফিন আলম নামক লোকটারই কাণ্ড। চওড়া হেসে জবাব দিল, কে পাঠিয়েছে আমি কি করে জানবো? এটা তো গিফট পার্সেল, মাত্রই তো হাতে পেলাম। তাহলে জানলাম কখন যে কে পাঠালো? আচ্ছা তাই, তাহলে তোর বার্থডে ডেট সেটা জানলো কি করে? আমাকে বোকা ভেবে ভুল করিস না নিমু। সাফ সাফ উত্তর দে, কে এটা? নমিতা মনে মনে ভয় পেলেও তা বাইরে প্রকাশ করলো না। ধরা যখন পড়েই গেছে কিছু একটা তো ঘটবেই। এলোমেলো বইগুলো ভাঁজ করতে করতে হেয়ালি স্বরে বলল, আমি জানি না কে এটা, জানলেও বলবো না। গ্রামের মানুষ ব্যক্তিগত ব্যাপারে বাইরের কারো নাক গলানো পছন্দ করে না। অপমানে গর্জে উঠল কুষাণ। নিমু, আমি তো 7 বছর বড় হই, ম্যানার্স বজায় রেখে কথা বলবি, নয়তো এক থাপ্পড় দিয়ে সব তাঁত ফেলে দেবো। নমিতা কণ্ঠ খাদে নামিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, ওই যে বললাম না আমরা গ্রামের মানুষ। তৎক্ষণাৎ শোনা গেল মাহমুদা বেগমের ডাক। মাঝ রান্নায় হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেছে, তাই নতুন গ্যাসের বোতল আনতে হবে। তাই কুষাণকে বারবার ব্যস্ত গলায় ডাকছেন। কুষাণ আর কোনো উত্তর দিল না। কঠিন মুখাবয়ব নিয়ে বেরিয়ে গেল কাইফার রুম থেকে। কুষাণ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এতক্ষণে আটকে থাকা ভারাতুক নিঃশ্বাসটা ত্যাগ করলো দুজনেই। কাইফা এবার বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, অল্পের জন্য বেঁচে গেছি আপু। তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলে কেন? তাহলে কিভাবে কথা বলবো বল? ভয়ে ভয়ে যদি কথা বলতাম তাহলে তো বুঝে যেত এখানে একটা ঘাপলা আছে। তখন তোর ভাই আমার মাথায় উঠে বসতো, দুজনেই ফেসে যেতাম। আমি তো বুঝতেই পেরেছি এসব কে পাঠিয়েছে। তবুও আপু, ভাইয়ার সাথে এমন ব্যবহার করে খেপিয়ে দিও না। কথা শেষ হবার পূর্বেই নৌমিতা প্রফুল্ল চিত্তে ঠোঁট প্রসারিত করে হেসে বলল, রাখ না এখন এইসব কথা। এ কাইফা শোন না, আমার এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। দেখেছিস, ও আসতে পারেনি তবে গিফটটা ঠিকই পাঠিয়ে দিল। জীবনের ফার্স্ট টাইম ও আমাকে কোনো গিফট পাঠালো। কাইফু রে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে রে। কাইফা বোনের উল্লাস থেকে মিটিমিটি হাসছে, মাঝে মাঝে এই পাগলামির সঙ্গও দিচ্ছে। পরের দিন বিকেলবেলা নমিতা একা একা বসে কাইফার একটা ডায়েরিতে আর্ট করছে। গুনগুন করে গান গাইছে। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে ঘিরে এলো, বৃষ্টি সুরে সুরে শোনায় রাখিনি। তখনই টুংটাং নোটিফিকেশন আসতে শুরু করলো ফোনে। কৌতূহল বশত ফোন হাতে নিয়ে পাসওয়ার্ড দিতেই দেখতে পায় সাফিন আলম আইডিটা থেকে মেসেজ এসেছে। ট্যাপ করতেই উন্মোচন হলো বার্তাগুলো। সরি নিমাই, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আসলে আমার মা খুব অসুস্থ, আমার ফোনটাও চুরি হয়ে গেছে কাল, তাই আসতে পারেনি। এখন আপুর ফোনে আইডি লগ ইন করে তোমাকে মেসেজ দিলাম। তুমি প্লিজ রাগ করে থেকো না, একটু বোঝার চেষ্টা করো আমার সিচুয়েশনটা। আমি কথা দিচ্ছি আর এমন হবে না। নমিতা মেসেজগুলো পড়ে মৃদু হেসে লিখলো, এত সুন্দর একটা গিফট পাওয়ার পরেও কি রেগে থাকতে পারি? আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, আমি একটুও রেগে নেই। তুমি সত্যিই রেগে নেই নিমাই? হ্যাঁ, আমি সত্যিই রেগে নেই। শুনো না, তোমার দেয়া শাড়িটা পরে কাল মেলায় আসবো। তুমি কিন্তু কাল আর ফাঁকিবাজি করতে পারবে না। সে আগন্তুক লিখলো। আমি কখন তোমাকে শাড়ি গিফট করলাম? নমিতা বুঝলো সাফিন তার সাথে মজা করছে। সেও কিবোর্ডের আঙ্গুল ছুঁয়ে লিখলো, আমি জানি 6টা বই আর শাড়ির কম্বোটা তুমিই দিয়েছো। কাল অনেক কষ্ট পেয়েছিলাম তুমি মেলায় না আসনি, তাই আমাকে শুধু শুধু অপেক্ষা করিয়েছো, সাথে ফোনও বন্ধ করে রেখেছো। খুব রাগ হয়েছিল তখন। পরে যখন গিফট পার্সেলটা হাতে পেলাম, সত্যিই আমি বিস্মিত হয়ে গেলাম। আমি না ভাবতেও পারিনি আমি তোমার থেকে গিফট পাবো। এখন কিন্তু তুমি আমার সাথে একটুও মজা নিবে না বলে দিলাম। সাথে দুইটো অভিমানী রিমুজিও দিল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে জবাব আসলো, আরে রে, রেগে যেও না নিমাই, আমি এমনিই ফান করছিলাম। ঠিকঠাক পেয়েছো তো পার্সেলটা? হ্যাঁ, পেয়েছি। এভাবেই চলতে থাকলো তাদের কথোপকথন, জমিয়ে রাখা সকল কথা। মাঝে মাঝে মুচকি হাসছে নমিতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা। নমিতা সবার জন্য চা বানাচ্ছে। হানিফ তরফদার কিছুক্ষণ আগেই ফিরলেন বাসায়। কাইফা তার রুমে বসে পড়েছে। মাহমুদা বেগম রান্নায় ব্যস্ত। হানিফ তরফদার এসে বসলেন সোফায়। তিনি বললেন, নিমু, আমাকে 1 কাপ চা দিয়ে যা তো মা। নমিতা চায়ের ট্রে নিয়ে আস্তে আস্তে বলল,
আসছি জেঠু। হানিফ তরফদারের দিকে একটি চায়ের কাপ বাড়িয়ে দিল নমিতা। তার চাচার সমবয়সী অন্য আরেকটি লোকও আসছে তখন। নমিতা ওনাকেও একটি চায়ের কাপ বাড়িয়ে দিল। ট্রে নিয়ে কাইফার রুমে চলে গেল সে। কাইফা নে। কাপটি গরম থাকায় চায়ের কাপটি টেবিলের উপরেই রেখে দিল কাইফা। কাল উপহার হিসেবে পাওয়া বইগুলো থেকে একটি বই বেছে নিল পড়ার জন্য। চা খাবে আর পড়বে। পড়তে পড়তে প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করলো কুষাণ। উস্কো খুস্কো চুল দু হাতে চেপে ধরে টেবিলের উপরে মাথা গুজে রাখলো কিছুক্ষণ। কৃষ্ণবর্ণ ভ্রু কুচকে গেছে, চোখ দুটো কান্তিতে লাল। পরনে স্কাই ব্লু কালারের টি শার্ট আর ট্রাউজার। দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। সময় কত দ্রুত চলে যাচ্ছে। কুষাণ পদার্থবিজ্ঞান নিয়ে মাস্টার্স পড়ছে, আর কয়েক মাস পরেই তার ফাইনাল পরীক্ষা। ছাত্র হিসেবে সে যথেষ্ট মেধাবী, পড়াশোনার ফাঁকিবাজি তেমন একটা করে না। কুষাণ তার মাকে ডাক দিল। মা, এক কাপ চা দিয়ে যাও। মাহমুদা বেগম রান্নাঘরে ব্যস্ত বিধায় তিনি নমিতাকে ডেকে বললেন, নিমো, 1 কাপ চা দিয়ে আয় তো কুষাণের ঘরে। নমিতা বয়ে মুখ গুজে কাইফাকে বলল। যা তোর ভাইকে চা দিয়ে আয়। কাইফা ম্লান স্বরে জানালো, এখন ভাইয়ার সামনে যেতে পারবো না। ভাইয়া পড়া দিয়েছিল, শিখি নাই। এটা বললে আর রক্ষে থাকবে না আমার। তোমাকে বলেছি আপু, তুমিই যাও। আমি যাব না বলেছি যখন, যাবই না। দুজনের ভেতর কয়েক দফা রসারসি হওয়ার পর না পেরে নমিতাকেই উঠতে হলো। নমিতা চা হাতে নিয়ে দাঁড়ালো কুষাণের রুমের দরজায়। কুষাণ খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। নমিতা ঢুকতে গিয়েও ঢুকলো না। নম্র স্বরে বলল, আসবো? কুষাণ মাথা তুলে তাকালো। দেখে দরজার দ্বার মুখে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে নমিতা। সাদা আর খয়েরি মিশেলে একটি গাউন পরেছে, মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ভাঁজ করে ওড়না দিয়েছে, সাথে জামার সাথে ম্যাচিং করে কানে ছোট ছোট জোড়া ঝুমকো। তৎক্ষণাৎ দৃষ্টি নত করে বলল কুষাণ, তুই কেন? আম্মু কোথায়? জেঠিমা রান্না করছে তাই আমাকে পাঠালো। কিছুক্ষণ চুপ করে থেকে কুষাণ অনুমতি দিল আসতে। ইতস্ত বোধ করছে নমিতা। জানলার কাছে টেবিলটায় কাপটা রেখে চলে আসতে নিলে কুষাণ বলল, আয় দাঁড়া। নমিতা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে পড়ল। এখন তাকে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে তা একমাত্র আল্লাহ আর এই লোকটাই জানে। কি হতো ডাক্তার না দিলে? এতক্ষণে চলে যেতে পারত। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে কুষাণ প্রতিক্রিয়া দেখালো। এটা চা নাকি শরবত? চীনের বয়াকে পুরোটা এর মধ্যে ঢেলে দিয়েছিস? চা বানানোটা অন্তত শিখলে না। তো একটা ইন্টারন্যাশনাল কাথি। মুহূর্তের মধ্যেই রেগে গেল নমিতা। ক্ষিপ্র মেজাজে কোমরে হাত গুজে পড়ল, বুঝে শুনে কথা বলবা। আমি কিন্তু আর একটা বাজে কথাও টলারেট করবো না। আর একটা বাজে কথা বলে এক্ষুনি জেঠু আর জেঠিমাকে আমাকে যা যা বলেছো সব বলে দেবো। কুষাণ বাঁকা হাসলো। হাসিতেই বুঝিয়ে দিচ্ছে কোনো দুষ্টুর বাস্তবায়ন করতে চলেছে। ডাক তাহলে তোর জেঠু আর জেঠিমাকে। আমি বলি তাদের মেয়ের কীর্তি করাব। কালকের গিফটের কথা বলে দেবো সবাইকে। এক চিঠিগুলোর কথা আমিও কাকাকে কল করে বলে দেব। তার মেয়েকে এখন বিভিন্ন মানুষজন চিঠি সহ গিফট পাঠায়। কে বলবো? মুহূর্তেই ফাটা বেলুনের মতো চুপসে গেল নমিতার মুখ। চট করে মুখের আদল বদলে ফেলল। এই লোককে ভরসা নেই বলে দিতে পারে। যদি এবার নমিতার বাবার কান অব্দি যায়, তাকে মারতে মারতে হয়তো শেষই করে দিবে। কুষাণ ঠোঁট কামড়ে হেসে পড়ল, তাহলে ঝটপট আর কাপ চা বানিয়ে নিয়ে আয়। থতমত মুখশ্রী নিয়ে নমিতা চলে গেল আবার চা বানাতে। কিছুক্ষণ পর ফিরে এলো সে। কুষাণ খুব মনোযোগ দিয়ে একটা চিত্র আঁকছে। নমিতা চাটা রেখে দিল টেবিলে। কোনো আওয়াজ না করেই চলে যাচ্ছিল। দু কদম এগোতেই তোকে যেতে বলেছে? আবারও ঠাই হয়ে দাঁড়িয়ে রইল ওখানেই। চোখ মুখ কুঁচকে রাগটা গিলে নিল। আবারও হাসি হাসি মুখ করে পেছনে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? দৃষ্টি নত করে অকথ্য মুখাবরণে শোধালো, চা কি এমনি এমনি খাবো? তাহলে খেতে হবে না, ফেলে দাও। কুষাণ বিড়বিড়ালো কর্তব্য একটা। মুখে বলল, চায়ের সাথে বিস্কিট নয়তো কেক দিতে হয়। এটা কি বলে দিতে হবে? অস্পষ্ট স্বরে নমিতা বলে উঠল। সাথে একটু বিষ এনে দিই। কুষাণ খাতার উপরে হাত চালাতে চালাতেই জানতে চাইল। কি বললি? নমিতা জিভায় কামড় দিল। নিজের বোকামি সুলভ কথাটি যে কখন জোরে বলে ফেলেছে বুঝতেই পারল না। চওড়া হেসে রিনরিনে আওয়াজে বলল, না মানে কোনটা এনে দিব? বিস্কিট এনে দিব নাকি কেক? যেটা মনে হয় সেটা এনে দে। হয়তো প্রশ্ন করে বিরক্ত করিস না তো। যা এখান থেকে। নমিতা যেন হাফ ছেড়ে বাঁচল। দ্রুত গিয়ে বিস্কুট আর কেক দুটোকে আনলো সাথে করে। যেন পরে বলতে না পারে, এটা এনেছিস কেন? এটা খাবো না, ওটা এনে দে। ভেঙচি কাটলো। এই নাও তোমার বিস্কিট আর কেক। কুষাণ এবার আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসেই বিদ্রুপ করে বলে, চা ঠান্ডা হয়ে গেছে, সাথে আমার মুডটাও চলে গেছে। সামান্য এক কাপ চা খাওয়াতে যদি এত ভনিতা করিস তাহলে কি মুড থাকে? নমিতা টেবিলের উপরে শব্দ করে
প্লেটটা রেখে কাট গলায় বলল, আমার এত ফালতু টাইম নাই যে যার তার পেছনে ওয়েস্ট করব। কুষাণ বক্র হেসে বলে। তাহলে বলে দিব। কথার মাঝখানে অসমাপ্ত রেখেই নমিতা আবারও বলে উঠল, তাহলে এখন কি করতে হবে দ্রুত বলো। যা, ফ্রিজ থেকে একটা কোকের ক্যান নিয়ে আয়। নমিতা রাগি রাগি মুখ করে ধপাধপ পা ফেলে চলে গেল কোকের ক্যান আনতে। এদিকে নমিতাকে ইচ্ছে মতো নাকানি চুবানি খাওয়াতে পেরে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। ওই সময় অবমানের বদলা নিচ্ছে। দুষ্টু হেসে সদ্য ওঠা দাড়িগুলোতে হাত বোলালো। কিছুক্ষণের মধ্যেই ধপাধপ পা ফেলে কোকের ক্যান নিয়ে এসে কুষাণের দিকে বাড়িয়ে দিল। কুষাণ কোকের ক্যানটা হাতে নিয়ে বলে, এই তো, গুড গার্ল। এবার আরেকটা কাজ করে দে। এই কাজটাই শেষ কাজ, তারপর আজকের জন্য তোর ছুটি। মানে কি? এই তুমি আমাকে কি পেয়েছো? আমি কি তোমার বাসার কাজের লোক? আপাতত ধরনে ওটাই। এখন করে দিবে নাকি সবাইকে? কুষাণের জবাব শুনে আরও বেশি ক্ষেপে গেল নমিতা। তবে সেটা মনে মনেই রাখলো। চুপ করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আর এক সেকেন্ড ওই রুমে থাকতে ইচ্ছে হচ্ছে না তার। কাল যদি দরজা আটকে পার্সেলটা আনপ্যাক করতো তাহলে আজ মানুষের হুকুমে এতগুলো কাজ করতে হতো না। কুষাণ কোকের ক্যানে চুমুক দিতে দিতে বলল, শুনেছি তুই নাকি খুব ভালো ম্যাসাজ করতে পারিস। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। কাম, আমার মাথায় ম্যাসাজ করে দে, দেখি আদৌ কথাটা সত্যি কিনা, নাকি পুরোটাই চাপাবাজি। অবাক না হয়ে পারছে না নমিতা। একটা সুযোগ পেয়েই তাকে দিয়ে যা নয় তা করানো হচ্ছে। কাজ করাচ্ছে তো করাচ্ছেই, প্রশংসা না করে উল্টো আরো অপমান করছে। কিছু বলতে গিয়েও থেমে গেল। কুষাণের চোখ দুটো আসলেই লাল দেখাচ্ছে। কেমন যেন বিধ্বস্ত লাগছে তাকে। তার কথা বাড়ালো না নমিতা। চুপচাপ কুষাণের চেয়ারের পিছনে এসে দাঁড়িয়ে মাথা টিপে দিতে আরম্ভ করলো। মেয়েলি চিকন নরম মোলায়েম হাতের আঙুলে ছোট ছোট টান অনুভব হওয়ায় ভীষণ আরাম বোধ করছে কুষাণ। পরম আবেশে চোখ দুটো বুঝে চেয়ারে ভালো মতো হেলান দিল। ব্যথাটা যেন একটু একটু কমে আসছে। অবশেষে উপলব্ধি করছে এই কোমল হাতের ম্যাসাজ। অস্বস্তি বোধ করছে নমিতা। হঠাৎ করেই ভিন্ন পুরুষের চুলে হাতে দেওয়া কেমন যেন ঠেকছে হাতের তালুতে। না করেও তো উপায় নেই। দাঁড়িয়ে থাকতে থাকতেই পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। বারবার নড়ে চড়ে উঠছে। হাতের গতিও কমিয়ে দিল। ভেবেছে কুষাণ হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই ধীরে ধীরে চুল থেকে হাত দুটো সরিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। এদিকে নমিতা চলে আসার সাথে সাথেই কুষাণ চোখ মেলে তাকিয়েছে। সেও বুঝতে পারছিল এতক্ষণ দাঁড়িয়ে থাকতে নমিতার কষ্ট হচ্ছে। তবুও বলতে আগ্রহ হচ্ছিল না। হয়েছে, এবার যেতে পারিস নিমু। ঘুমের ভান ধরেই বসেছিল যেন নিজ থেকেই চলে যায়। মৃদু হেসে আবারও হেলান দিয়ে চোখ বুজে বসে কিছু মুহূর্ত কল্পনায় ধারণ করতে শুরু করলো কুষাণ। নমিতা শব্দ করে রুমে ঢুকলো। কলমের আঁচড়ে খাতায় কিছু লিখছে কাইফা। লেখা অব্যাহত রেখেই প্রশ্ন করলো, কি ব্যাপার আপু, এক কাপ চা দিতে এত দেরি হলো তোমার? নমিতা শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মেজাজ খারাপ হয়ে গেছে তাই আর কাইফাকে কোনো উত্তর দিল না। নমিতা ভেঙচি কেটে বিড়বিড় করে আওড়ালো, মেহমানদের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি? এই বদখত লোককে না দেখলে জানতেই পারতাম না। অভদ্র অশিক্ষিত মূর্খের দল কোথাকার। হঠাৎ স্মরণ হলো আজ সে বাড়িতে কল করেনি। সঙ্গে সঙ্গে তার বড় বোন নিকিতাকে ভিডিও কল করলো। বাড়ির সবাইকে একবার দেখতে ইচ্ছে হলো তার। রোদের তেজ যখন চরমে, গাছের পাতাগুলো নিস্তব্ধ, ক্লান্ত দুপুরের রোদকে উৎস করে পাথরের ধারে নির্বিচারে কাজ করছে মানুষ। কাইফা স্কুলে গেছে। নমিতার একা একা সময় যেন কাটছেই না। গোসল সেরে জামা কাপড়গুলো একটা ছোট্ট বালতিতে করে মেলতে নিয়ে গেল ছাদে। মাথা এখনো টাওয়াল দিয়ে পেঁচানো। সে আজ মেরুন আর জলপাই কালারের মিশেলের সূক্ষ্ম হাতের কারুকাজ করা একটি থ্রি পিস পরেছে। ওনাটা ভালো মতো মাথাসহ শরীরে জড়িয়ে নিল। ছাদের মেঝেতে পা রাখা দেয়। যদিও তাপমাত্রা গরমকালের মতো অতিরিক্ত উত্তপ্ত নয়, তারপরেও ছাদের মেঝেটা অনেকটা গরম। নমিতা ছাদে টানানো রশ্মিতে কাপড় চোপড় নেড়ে ছাদ থেকে চলে আসতে নিলে হঠাৎই নজর আটকালো ছাদের ডান পাশের অংশটায়, যেখানে দাঁড়িয়ে কথা বলছে দুই মানবী। একজনকে সে ঠিকই চিনতে পারলেও তার দিকে উল্টো পিঠ ফিরে থাকায় মুখটা স্পষ্ট হয়নি এখনো। ভ্রুকুটি করে বলল, কুষাণ ভাই, এটা কার সাথে কথা বলছে? মেয়েটা কে? দেখতে তো পারছি না। পর মুহূর্তেই নিজের দৃষ্টি সংযত করে শাসালো, আমার এভাবে উকি ঝুঁকি দেওয়া ঠিক না। নিমু, ভুলেও কারো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, নইলে বাস খাবি বাস। খালি বালতিটা হাতে নিয়ে চলে যাচ্ছে। চাঁদের দরজায় মুখোমুখি হতেই কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ল সে। কিছু বিষয় মাথায় আসতেই মুহূর্তের মধ্যেই চিন্তা ভাবনা বদলালো।
বাম পাশে কৃষ্ণবর্ণ সরু ভ্রুটা সামান্য উঁচুতে তুলে নিরিবিলি আরেকবার তাদের দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি কথা বলছে তারা। মনে মনে নিজের কপাল নিজের দেয়ালে ঠুকলো। কেন যে সে ফোনটা সাথে করে আনলো না? ফোনটার সাথে থাকলে হয়তো একটা ক্যাপচার করে রাখা পারতো। গিফট পার্সেলের জন্য তাকে সব সময় ব্ল্যাকমেইল করে কাজ করিয়ে নেয়, অথচ সে দিব্যি প্রেম করে বেড়াচ্ছে। আর কিছু ভাবতে পারলো না নমিতা। ইচ্ছে করেই হাতে থাকা বালতিটা ছাদের মেঝেতে ঠাস করে ফেলে দিল। আকস্মিক শব্দে দুজনের দিকে তাকিয়ে ফেরালো। নমিতা ঝুঁকে বালতিটা হাতে নিলে মুখের ভাবভঙ্গি এমন দেখালো যেন হঠাৎই পড়ে গেছে। মাথা তুলে তাদের দিকে তাকিয়ে ওষ্ঠ প্রসারিত করে কৃত্রিম হাসি ঝুলানো ঠোঁটে মনে মনে নিজেকেই নিজে বলল, এই কটকটি আবার এখানে কি করে? বাসাতেও যাতায়াত করে নাকি? পর মুহূর্তেই অভিব্যক্তি বদলে ফেলল নমিতা। কটকটি হয়তো বিটকেলকে ছাড়া থাকতে পারছিল না, তাই হয়তো এসেছে। যা ইচ্ছে করুক, আমার কি তাতে? আবারও চক্ষু আড়ালে ভেঙচি কেটে চলে যেতে নিলে কুষাণের ডাক শুনতে পেল। আয় নিমু, একটু এদিকে আয়। নমিতা ভদ্রপেয়ের মতো ছোট ছোট কদমে লাজুক ভাবটা নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। সৌজন্যতার খাতিরে নরম গলায় বলল, কেমন আছেন আপু? মেয়েটাকে তেমন হাসি খুশি দেখালো না, বরং ঠোঁটে লেগে থাকা অল্প হাসিতেই যেন ক্রোধ লুকানো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কুষাণের দিকে দৃষ্টি ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? রোদের কারণে গাল দুটো লাল হয়ে আছে কুষাণের। অ্যাশ কালারের টি শার্টটা ঘামে ভেজা দেখেই বোঝা যাচ্ছে। কপালও কুঁচকে রেখেছে কুষাণ। বলল, আজ বইমেলা যাবে? নমিতা মাথা নেড়ে সম্মতি জানালেও মুখে আবার পুনরাবৃত্তি করলো, হ্যাঁ যাব। কখন? সঠিক বলতে পারছি না, তবে কাইফা স্কুল থেকে আসলেই যাব। ঠিক আছে, এখন যেতে পারিস। নমিতা সম্মান জানিয়ে ভদ্রভাবে মাথা নিচু করে হেঁটে নিচে চলে গেল। বিড়বিড় করে বলে, এটা তো ঘরের জিজ্ঞেস করতে পারতো, এই মেয়ের সামনে জিজ্ঞেস করার কি প্রয়োজন ছিল? ঘরে ঢুকেই চুল থেকে টাওয়ালটা খুলে রেখে টিভিতে নাটক দেখছে সে। হাতে একটা চিপসের প্যাকেট, যেটা তার জেঠু এনে দিয়েছে। সবেমাত্র দুটো চিপস মুখে নিয়েছে, তার মধ্যেই থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে ছো মেরে প্যাকেটটা নিয়ে নিল কুষাণ। নিয়ে নিজে খেতে শুরু করলো। হঠাৎ এমন কাণ্ডে হাঁ হয়ে তাকিয়ে রইল নমিতা। সাথে সাথেই চেতে উঠে বলল, এই তুমি আমার চিপস নিলে কেন? আমার চিপস দাও। কার চিপস? নমিতা হতবাক। কার মানে? আমার চিপস। এখনই আমার চিপস দাও বলছি, নিজে কিনে খেতে পারো না? কুষাণ তার সামনে থেকে রিমোটটাও এক খবলে নিয়ে চ্যানেলটা পাল্টে দিল। আয়েশ করে পায়ের উপরে পা তুলে বসলো। চিপস খেতে খেতে স্বাভাবিক অবয়বেই বলল, চিপসের প্যাকেটে কি তোর নাম লেখা আছে? কোথায় কোথায় লেখা আছে? নৌমিতা পটেটো ক্র্যাকার্স। যত খাও তত মজা পাও। থাকলে দেখা, আমি দিয়ে দিই। নমিতা হতভাগ, হতবুদ্ধির ন্যায় বসে রইল। চোখ দুটো ছোট ছোট করে কিছু একটা ভেবে মুখে হাসি ফুটলো। ধীরে থমথমে নিষ্প্রভ মুখে বলল, আমার নাম যেমন নেই, তোমারও নাম নেই। রিমোট দাও, নাটক দেখবো আমি। এখন মুভি দেখবো, ডিস্টার্ব করিস না। নমিতা কোনো টু শব্দ উচ্চারণ করলো না। ঠোঁটে হাসির চিহ্ন বজায় রেখে উঠে পড়ল। রুমে গিয়ে দরজা আটকাতে গিয়েও আটকালো না। কুষাণ সবটা অবলোচন করে নিশ্চিত গলায় আওড়ালো, এত সহজে মেনে নিল? বিকেল 5টায় নমিতা আর কাইফা রিকশায় করে এসে নামলো বইমেলার সামনে। নমিতা নীল শাড়িটা পরে এসেছে। বাঁধনহারা চুল মৃদু বাতাসে দোল খাচ্ছে পিঠে। এক হাতে নীল চুড়ি, অন্য হাতে ঘড়ি। কাজল কালো অক্ষিপট, গোলাপি বর্ণে রাঙানো ঠোঁট দুটোতে জমকালো হাসির বিচরণ। কিছুক্ষণ ঘোরাফেরা করলো নমিতা। দুটো আইসক্রিম কিনে এনে একটা কাইফার হাতে দিল। আইসক্রিমটা অর্ধেক খাওয়ার পর ফোনে ডিপ ডিপ আওয়াজে পার্স থেকে ফোনটা বের করে আনলো। স্ক্রিনে জলজল করছে একটি শব্দ, কলিজা। অজান্তেই খুশি হয়ে গেল নমিতা। কল রিসিভ করে কানে ফোন চাপতেই অপর পাশ থেকে শুনতে পেল, তুমি এখন কোন স্টলের সামনে আছো? নমিতা ঘাড় কাত করে দেখে স্টলের নামটা বলে দেয়। প্রচণ্ড এক্সাইটেড সে। বাকি আইসক্রিমটুকু ঢিল মেরে দূরে ফেলে দিল। চটিতে গতিতে নিজেকে পরিপাটি করে নিচ্ছে নমিতা। অধীর আগ্রহে অপেক্ষা করছে সে এই দিনটার। কাঙ্ক্ষিত মুহূর্তটা আজ খুবই নিকটে। এমন হরুন তরুণ করে রেডি হতে দেখে কাইফা বলল, শাফিন ভাইয়া কি এসে পড়েছে আপু? লাজুক হেসে শিথিল মুখাভাবে নমিতা জবাবটুকু দেয়, হ্যাঁ রে, ও এসে গেছে। কাইফার রে, আমি কিন্তু প্রচন্ড নার্ভাস, প্লিজ তুই আমার সাথে সাথে থাকিস। কাইফা অনুরোধের স্বরে বলল, কি বলো আপু, আমি তোমাদের মাঝখানে থেকে কি করব? আমি এখানেই থাকি, তোমরা ঘুরে এসো। আমি তোমার থেকেও বেশি নার্ভাস আপু, আমাকে প্লিজ ছেড়ে দাও। নমিতা চোখ গরম করে তাকিয়ে শাসালো।
যার অর্থ তার সঙ্গে যেতেই হবে। কিছুক্ষণ পর তাদের দেখা হলো। কাইফা খুবই নার্ভাস এসব বিষয়ে, তাই তাকে অনেক অনুরোধ করেও নমিতা তার সাথে নিতে পারল না। ছেলেটা খুব একটা কথা বলেনি কাইফার সামনে। কালো প্যান্টের সাথে ধূসর রঙের শার্ট পরে আছে সাফিন। নমিতা ভেতরে ভেতরে খুব নার্ভাস, তার ছাপ চোখে মুখে ফুটে উঠেছে কিছুটা। প্রথম আবেগ, প্রথম দেখা, কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। ভালো লাগা, মন্দ লাগা, কোনো অনুভূতিই যেন কাজ করছে না। শফিনের মুখে মাস্ক পরা। নমিতা ভেবেছিল সহজ সরল, চোখে চশমা পরা একটা ছেলে হবে হয়তো, কিন্তু তার ভাবনার সম্পূর্ণ বিপরীত। নিঃসংকোচে সাফিন নমিতাকে বলল, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। ছবির চেয়েও বাস্তবে তুমি বেশি সুন্দর। আমার কল্পনার বাহিরে তোমার অপরূপ সৌন্দর্য। নমিতা মাথা নিচু করে হাসলো, মনে মনে আওড়ালো, তোমারই তো দেয়া শাড়ি, ভালো তো লাগবেই। তবে মুখে বলল, আমাকে তো দেখে নিলেন, নিজে মাস্ক খুলছেন না কেন? লোকটা একটু ভেবে বলল, চলো উৎকণ্ঠিত চোখে মুখে জিজ্ঞেস করলো, কোথায় যাব? ওই স্টলটায়। আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দিল। নমিতা সাফিনের পেছনে পেছনেই হাঁটছে এখনো। তাদের মাঝখানে কিছুটা দূরত্ব। স্টলের সামনে এসে মাস্কটা খুলে ফেলল সাফিন। দৃশ্যমান হলো তার মুখ। হাসছে সে। নমিতা এক নাগারে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শ্যামবর্ণের মানুষ সাফিন। মুখে ওঠা সদ্য ছোট ছোট দাড়িতে বেশ লাগছে তাকে। নমিতা আবারও লজ্জায় মিয়ে গেল। চোখের দিকে তাকিয়ে আর কথা বলার সাহস পাচ্ছে না। সাফিন বেছে বেছে নমিতার পছন্দের 3টা বই কিনে দিল। এবার নমিতার অনেকটাই কাছে এসে পড়েছে যেন। নমিতা থেকে বেশ অনেকটা উঁচু সে। সাফিন ঠাট্টার স্বরে বলল, কি হলো নিমাই? তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। নমিতা কিছুতেই ঠোঁটের হাসিটা অদৃশ্য করতে পারছে না। কিছু সময় অতিবাহিত হতেই পুরুষটির চোখে চোখ রেখে তাকালো। এখন আর তেমন ঘাবড়াচ্ছে না। টুকটাক কথা বলছে দুজনে। সাফিন আবারও মাস্ক পরে ফেলেছে, কারণ জানতে চাইলে জানিয়েছে তাকে এখানে অনেকেই চেনে। নমিতার সঙ্গে দেখতে পেলে পরে সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। এই সুন্দর সময়টা বেশিক্ষণ গড়ালো না। মুহূর্তেই ইস্তফা দেওয়ার জন্য হাজির হলো একজন। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কুষাণ। নমিতা সাফিনের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে বলতেই হাসছিল। তখনই চোখে পড়ল কুষাণকে। এক সেকেন্ড সময় নিয়ে নমিতা ত্রস্ত ব্যস্ত হয়ে পড়ল। শুনুন। মাত্র না বারণ করলাম আপনি করে ডাকতে। নমিতার দৃষ্টি তখনও ওইদিকে। একটা শুকনো ঢোক গিলে বলল, সেসব পরে হবে, আপাতত আমি চলে যাচ্ছি। আমার ভাইয়া ওই যে ওখানে, একবার আমাদের একসঙ্গে দেখে নিলে কালই আমাকে গ্রামে ট্রান্সফার করবে, সাথে নালিশ তো করবেই। নমিতার দৃষ্টি অনুসরণ করে তাকালো সাফিন। নমিতার কথা মতো সাফিন অন্য পথে হাঁটা দিয়ে দূরত্ব বাড়িয়েছে। নমিতাও কুষাণের চোখ এড়িয়ে খুব দ্রুত বড় বড় কদম ফেলে কাইফাকে যেখানে রেখে গিয়েছিল সেখানে চলে যায়। কাইফাকে খুঁজে পাওয়া যেন এতক্ষণে অস্বাভাবিক লাফানো হৃৎস্পন্দনটা অনেকটা স্বাভাবিক হলো তার। হাঁপাতে হাঁপাতেই বলছে, তোর ভাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়েই যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। কাইফা চশমাটা ঠেলে ঠুলে ভয় ভয় কণ্ঠে বলল। ভাইয়াও মেলা এসেছে। নমিতা মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ। নমিতা বইগুলো কাইফার হাতে ধরিয়ে দিল। আরও 2-1টা স্টলে ঘুরে কাইফাকে নিয়ে চলে যেতে নিল। তখনই কুষাণ জোরে হাঁক ছাড়লো কাইফার নাম ধরে। অগত্য দাঁড়াতে হলো তাদের। কুষাণের সাথে রয়েছে সেই মেয়েটা। নমিতা ফিসফিস করে শুধালো, দেখ দেখ কাইফা, তোর ভাইয়ের গার্লফ্রেন্ড। এটা তো বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে জেরিন আপু। কৌতূহল নিয়ে নমিতা বলল, এটা তোদের বাড়িওয়ালার মেয়ে? হ্যাঁ, এটা আমাদের বাড়িওয়ালার মেয়ে, ভাইয়ার ক্লাসমেট। তুমি যা ভাবছো তেমন কিছু না আপু। নমিতা এবার বুঝলো তখন তাদের একসাথে ছাদের দেখার কারণ। তবে এতটুকু জানে সে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। আপাতত কাইফার সাথে এগুলো নিয়ে ঘাটলো না। কাইফা বিশ্বাস করবে বলেও মনে হয় না। জেরিনা থেকে বিদায় নিয়ে কুষাণ তাদের কাছে এসে দাঁড়ালো। সুঠাম সুবলিষ্ঠ দেহের অধিকারী পুরুষটি শটান হয়ে দাঁড়িয়ে আছে নমিতা আর কাইফার সামনে। টানটার কপালে মুখভঙ্গি প্রচণ্ড স্বাভাবিক আর শান্ত। নমিতা আর কাইফা একে অপরের দিকে তাকিয়ে বারবার ঢোক গিলল। তৎক্ষণাৎ কুষাণ কর্কশ গলায় শুধালো, না বলে আমার ঘরে নিয়েছিস কেন? আমি কতক্ষণ ধরে খুঁজছি। তুই জানিস এটা কি ধরনের ভদ্রতা নিমু? নমিতা বাহু উঠিয়ে ঘড়িটার সূক্ষ্ম চোখে পরখ করে আওড়ালো, কার ঘড়ি এটা? আপনার? কুষাণ ভ্রু দুটো কিঞ্চিত উঁচু করলো, তবে প্রশ্নের কোনো জবাব দিল না। ফের একই কথা জিজ্ঞেস করলো কুষাণ, কিন্তু আশানুরূপ উত্তর আসেনি। একটু দম নিয়ে নমিতা কাটকাট গলায় প্রতি উত্তর করে, এটা তোমার ঘড়ি? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে কুষাণ রোলেক্স ঘড়ি? লেখা আছে কি? থাকলে দেখাও, আমি দিয়ে দিই। বুকে গুজে রাখা হাত দুটো দৃঢ় বাঁধন ধীরে ধীরে হালকা হলো কুষাণের। বুঝতে পেরেছে তার বলা কথায় তাকেই ফিরিয়ে দিচ্ছে। তার করা চালেই তার সাথে খেলছে।
ঠোঁট কামড়ে হাসিটা আড়াল করে নিল, তবে মুখে ধমকে সুরে বলল, মুখে মুখে একদম তর্ক করবি না, বেয়াদব। আমার ঘড়িটা ভালোই ভালোই দিয়ে দে বলছে। নমিতা গা ছাড়া বেপরোয়া একটা হাবভাব নিয়ে বলে, যেহেতু ঘড়িতে কারো নাম লেখা নেই, তাহলে এটা আমি তোমায় কেন দেব? আমার পছন্দ হয়েছে, তাই এটা এখন থেকে আমার। যা ইচ্ছে করে নাও, ঘড়ি আমি দিচ্ছি না। আর একটু এগিয়ে দ্রুত গোচালো, মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার সঙ্গে করা অন্যায়ের একটা একটা করে প্রতিশোধ নেব আমি। বলেই ভেঙচি কেটে উল্টো পথে হাঁটা ধরল নমিতা। কাইফার হাত ধরে টেনে কাইফাকেও নিজের সঙ্গে নিয়ে নিল। কুষাণ পূর্বের জায়গায় ঠায় দাঁড়িয়ে বলল, গাড়িতে বস, বাসায় কি বোঝাচ্ছে প্রতিশোধ কাকে বলে এবং এর শ্রেণীবিন্যাস। কিছুক্ষণ আগে বাসায় পৌঁছেছে নমিতা, কাইফা ও কুষাণ। শরীরে লেগে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার ধুলোবালির কণা দূর করতে ফ্রেশ হয়ে নিল নমিতা। হাতের কাছে টাওয়াল না পাওয়ায় কাইফাকে ডাক দিল সে। টাওয়ালটা কোথায় রে কাইফা? কাইফা তখন তার মা বাবার ঘরে। ওই রুমে থেকেই উচ্চস্বরে জবাব দিল। টাওয়াল আমার কাছে, আসছি আমি। নমিতা ধীর পায়ে একটু পথ এগুলো। ড্রয়িং রুমের মাঝে এসে দাঁড়াতেই কাইফা তার সামনে এসে পড়ল। নরম তুলতুলে তোয়ালেটা নমিতার হাতে দিয়ে বলল, আপু চলো ছাদে যাই। কণ্ঠে তীব্র অনীহা নমিতার। মেলা থেকে আসার পর শরীর ক্লান্ত, ছাদে যাবার মতো কোনো উদ্যম অবশিষ্ট নেই, তাই আর কথা বাড়ালো না। ধীর পায়ে এগিয়ে চলল রুমে। কাইফা চুপচাপ নমিতার পিছন পিছন রুমে ঢুকলো। কিছু সময় চুপ থেকে নীরবতা ডিঙিয়ে কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে আবারও আবদার করলো, চলো না আপু, ছাদে যাই। ছাদে এখন অনেক মানুষ আছে। এইমাত্র ভাইয়া গিটার নিয়ে ছাদে গেল, নিশ্চয়ই আজ গান গাইবে ভাইয়া। আপু চলো না আপু, অনেক মজা হবে, চলো প্লিজ। নমিতার হাত ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে বারবার কাইফা অনুরোধ করলো। আরও কয়েকবার উদ্বিগ্ন স্বরে অনুরোধ করলো কাইফা, যেন ওখানে না গেলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। বাচ্চাদের মতো বারবার একই সুরে আবদারে নমিতার ভনিতা না করে শেষমেশ যেতে রাজি হলো। অলসতা দূরে ঠেলে নিজেকে পরিপাটি করে খানিকক্ষণ বাদে ছাদে প্রবেশ করলো। ছাদে রাতের তারা ভরা খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে বসেছে কিছু ছেলেমেয়ে। ছাদে থাকা দোলনার নিকটে আরেকটা দল হাসি ঠাট্টায় মত্ত। বৈদ্যুতিক লাইটের আলোয় দেখা যাচ্ছে দৃশ্যগুলো। নমিতা ফিসফিস করে কাইফাকে বলল, কোন পাশে দাঁড়াবো? কাইফা চোখ দ্বারা ইশারায় বোঝালো। আমার সঙ্গে এসো। ছাদে চাঁদের নিয়নময় আলোয় ছড়িয়ে থাকা ছেলে মেয়েদের কোলাহল তার ক্লান্ত চেতনার অনিচ্ছার প্রাচীর তুলে দিলেও কাইফার আবদার উপেক্ষা করতে পারল না। কাইফার পিছন পিছন হাঁটছেই মমিতা। একটু দূর থেকেই শোনা যাচ্ছে একটা মেয়ে গান গাইছে। নমিতা ভালো করে দেখে বুঝলো ওই মেয়েটা জেরিন। পাটি পিছিয়ে বসে থাকা ছেলে মেয়েদের নিকট পৌঁছাতেই একটা ছেলে কাইফাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে কাইফা যে, জেরিনের সাথে বসে পড়ো। সবাই নড়ে চড়ে একটু জায়গা করে দিল তাদের। বসে পড়ল নমিতা আর কাইফা। এখানে তারা দুজন ছাড়া দুইটি ছেলে আর দুইটি মেয়েও রয়েছে। অন্য ছেলেটি বয়সে সবার থেকে বড় হবে হয়তো। আরেকটি বাচ্চা মেয়ে সবার মাঝে বসে আচার খাচ্ছে। নমিতা আর কাইফা যোগদান করায় দল ভারী হলো তাদের। কুষাণ গিটারের তারে হাত বুলাতে বুলাতেই বলল, এখন কে গাইবে? জেরিন খুব আগ্রহ নিয়ে বলল, এখন কাইফা একটা গান গাইবে। কাইফার গলায় আজও গান শুনিনি। কাইফা, তুমি আজ একটা গান শোনাবে। কি শোনাবে না আমাদের? আকস্মিক এরূপ প্রস্তাবে হকচকিয়ে গেল কাইফা। খানিকটা ঘাবড়ে মুখের আদল ভীতিগ্রস্ত দেখাচ্ছে। আমতা আমতা করে বলল, আমি গান গাইতে পারি না আপু, তোমরা গাও, আমি শুনি। তা বলে কি করে হয়? আজ তোমাকে একটা গান শোনাতেই হবে। চাইল্ড লাইন হলো আমরা শুনবো। কুশ, তুই কিছু বল। সবার দৃষ্টি তাক করলো কুষাণের দিকে। কুষাণের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। গাছাড়া ভাব নিয়ে দৃষ্টি নিবদ্ধ অদূরে। তবে বনের ইতস্ত বোধটা চোখ এড়ালো না তার। ভরা কণ্ঠে বলল, কাইফাকে ছেড়ে দে, ও আসলে গান গাইতে পারে না। হয়তো জোর করে গাওয়ানোর মানে হয় না। কুষাণের কথায় হাসি খুশি টকবকে পরিবেশটা মুহূর্তের মধ্যেই থমথমে হয়ে গেল। একে অপরের দিকে দৃষ্টি ঘোরাচ্ছে। নমিতা চুপচাপ পুরো ঘটনাটা দেখছিল, কিন্তু কিছু বলল না। পরিবেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাইফা কিছু একটা ভাবলো। হঠাৎ কি একটা মনে পড়তেই চোখে মুখে হাস্যোজ্জ্বল ভাবটা ফিরে এলো। সে উচ্ছ্বাস ভরেই বলল, আমি গাইতে পারি না তো কি হয়েছে? আমার নিমু আপু কিন্তু দারুণ গায়। আজ তাহলে নিমু আপু গাইবে। আপু। কাইফা দৃষ্টি ঘুরিয়ে তাকালে দেখে নমিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কাইফা বুঝে ফেলেছে যে তার আপু রেগে গেছে। চুপটি মেরে জেরিনের সাথে লেপ্টে বসে আছে। নমিতা অপ্রস্তুত হয়ে পড়লেও কিছু সময়ের মধ্যে নিজেকে সামলে নিল। সকলে জোরাজোরিতে বাধ্য হলো গাইতে। কুষাণ
ভাষাহীন চোখে তাকিয়ে আছে নমিতার দিকে। নমিতা কিছুক্ষণ স্থির থেকে এক নজর কুষাণকে রেখে গাইতে শুরু করলো। এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোটখাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে, দেখো না এই অকাল শ্রাবণ নেমেছে আজ হাজারো বারণ জেনে, আওয়াজ শুনে আমায় ডাকো ঢাকো চাদর আমায় কাছে এনে, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, তুমি আমি ঘর থেকেও যাযাবর, যাচ্ছি চলে এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। এতটুকুতেই থামলো নমিতা। সামনে তাকিয়ে দেখে কুষাণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জেরিন হালকা ঝাঁকুনি দেওয়ায় হুঁশ ফিরল কুষাণে। নমিতার মিহি কণ্ঠের গান শুনিয়ে সবাই করতালিতে আওয়াজ তুলল। জেরিটা বারবার প্রশংসা করছে নমিতার। নমিতা লজ্জায় মাথা নিচু করে মৃদু হাসছে। মাঝে কেটে গেল একটা দিন। বিকেলে নমিতা বইমেলায় যাওয়ার অজুহাত দিয়ে তার প্রেমিক শাফিন আলমের সাথে দেখা করে এসেছে। আজ একটা রেস্টুরেন্টে তারা দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করছে। নমিতা আরেকটা অনেকটাই নার্ভাস ছিল তখন, তাই বেশি সময় ব্যয় করেনি ওখানে, দ্রুত বাসায় চলে আসে। যদিও শাফিন অনেক জোর করেছিল, কিন্তু নমিতার দিকটা চিন্তা করে আর বাধা দেয়নি। ঘড়িতে থাকা ঘন্টার কাঁটা এখন রাত 12টার ঘরে। কাইফা ঘুমিয়ে পড়েছে, কিন্তু নমিতা এখনো ঘুমায়নি। শাফিনের সাথে কোনো কারণে রাগ করে সন্ধ্যা থেকে ফোনের সিম খুলে রেখেছে। পূর্বে ডাউনলোড করে রাখা একটি সিনেমা দেখছে এখন। হঠাৎই বয়স্ক গলায় তার নাম ধরে ডাক শুনতে পেল। পরিচিত কণ্ঠস্বর শ্রবণ হতেই নমিতা দ্রুত উত্তর করল। জেঠু কিছু বলবে? হ্যাঁ নিমু, জলদি আমার রুমে আয়। নমিতা বুঝতে পারল না এই সময় তাকে রুমে ডাকার কারণ। হাতে হাতে ওড়নাটা খুঁজে শরীরে পেঁচিয়ে দরজা খুলল। হানিফ তরফদারকে তরতারি রুমের দ্বার মুখে দাঁড়ালো নমিতা। গুমট পরিবেশ, থমথমে মুখাবয়ব সকলের। বুকে হাত গুজে কাঠিন্য আদলে দাঁড়িয়ে আছে কুষাণ। মাহমুদা বেগমের মুখে চিন্তার ছাপ। গম্ভীর মুখ করে বসে আছেন হানিফ তরফদারও। নমিতা বুঝতে পারছে না এখানে হয়েছেটা কি, কী কারণে সবাই এই গম্ভীর্য ভাব তার কারণ মিলাতে পারছে না। চাপা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। জেঠু কি কিছু কি হয়েছে? মুখ খুলল কুষাণ। গমগমে আওয়াজে প্রশ্ন ছুড়ল। নেকিতা এখন কোথায়?